আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমাদের চ্যানেলে তোমাকে স্বাগতম। তুমি হয়তোবা হিসাবের বৈষম্য অধ্যায়টা থেকে কিছু অঙ্ক বুঝতে পারতেছো না, হয়তোবা কিছু অঙ্ক বুঝতে পারতেছো। তো আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের হিসাবের বৈষম্য অধ্যায় থেকে একটা অঙ্ক সমাধান করব। তো সিম্পল একটা অঙ্ক, সেই অঙ্কে 3টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও। 3 নম্বর টেবুলার বিশ্লেষণের মাধ্যমে হিসাব সমীকরণের উপর লেনদেনগুলো প্রভাব দেখানো। তো এই 3টা প্রশ্নই আমরা এই ভিডিওতে কভার করব। তো প্রথমে আমরা আলোচনা করব প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়, সেটা প্রশ্ন উপরে দেওয়া আছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে জনাব মাহিম আহমদ একজন ব্যবসায়ী। ওকে, তিনি কি করেছেন, 1 জানুয়ারি 2018 তারিখে তিনি নগদ কত, দেখো আমি একটু লাল পেন নিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। তো নগদ 1 লাখ টাকা, 25,000 টাকা মূল্যের আসবাবপত্র এবং 15,000 টাকা ঋণ নিয়ে একটি সেবা ফার্ম শুরু করে, মানে কি এটা সেবা প্রতিষ্ঠান তার একটা, এগুলো নিয়ে কি করেছে, শুরু করেছে। তো উক্ত ফার্মে লেনদেন হয়েছে কি, এটা 1 তারিখের লেনদেন গেছে। 5 তারিখের লেনদেন হয়েছে ধারে সেবা প্রদান 25,000 টাকা, ধারে সাপ্লাইজ ক্রয় 1,000 টাকা, ভাড়া প্রদান 4,000 টাকা, পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হলো 6,500 টাকা, ঋণ পরিশোধ 8,000 টাকা। এই হচ্ছে অঙ্ক। ওকে, এখন আমরা সমাধানের দিকে যাব। তো প্রথমে আমরা ক নম্বরটা দেখি। তো আমরা হচ্ছে ক নম্বর প্রশ্নটা আমরা ঘর কিন্তু অলরেডি আঁকায় ফেলেছি, যেহেতু ভিডিওতে ঘর টানতে গেলে অনেক সময় লেগে যাবে, তো আমরা আগে থেকেই ঘরটা টেনে নিয়েছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে কি প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়, প্রারম্ভিক মূলধন। ওকে, তো প্রথমে আমরা কি করব, ঘরে জিনিসপত্রের নামগুলো লিখে ফেলবো। সেটা হচ্ছে হিসাবের নাম, তারপরে হচ্ছে টাকার পরিমাণ 2টা লিখব। ওকে, হিসাবের নাম, টাকা, টাকা, ঠিক আছে। আরেকটা বিষয় তোমরা জানো যে হিসাব বিজ্ঞান অঙ্ক করতে গেলে তোমাদের খাতাতে কিন্তু দাগ টানা লাগে না, এগুলো কিন্তু দাগ টানবা না, ঠিক আছে। জাস্ট ঘর আঁকাবা তাহলে হবে, এক্সট্রা করে আর সাইডের দাগ টানার কোনো প্রয়োজন নাই। তো জানুয়ারি 1 তারিখে কী করছে, নগদ এত টাকা আনছে, 25,000 টাকা আসবাবপত্র আনছে। তাহলে নগদ কী আনছে সেটা এখন আমরা উল্লেখ করব। নগদ আনছে 1 লাখ টাকা, 25,000 টাকার আসবাবপত্র এনেছে, আর 15,000 টাকার ঋণ নিয়েছে, মানে কি অবশ্যই সেটা নগদ টাকায় নিয়ে আসছে, তাই না। তাহলে আমরা এখানে লিখব যে নগদ, নগদ ব্র্যাকেট দিয়ে লিখব 1 লাখ, 1 লাখ টাকা যোগ 15,000 টাকা কী করছে, তোমার ঋণ নিয়ে আসছে। তাহলে 1,15,000 টাকা, এই কলমে লিখব 1,15,000 টাকা, ঠিক আছে। এখন যেহেতু প্রারম্ভিক মূলধন বলছে, তাহলে প্রারম্ভিক মূলধন কত আছে, 25,000 টাকা কিন্তু আসবাবপত্র আছে, তাহলে এটাও লিখব। তাহলে আসবাবপত্র 25,000 টাকা, তাহলে 25,000 টাকা আসবাবপত্র লিখলাম। তাহলে ও যেগুলো এনেছে এগুলো লিখলাম। এখন এই দুটাকে যোগ করব, তাহলে 25,000 আর 15,000 দুইটা যোগ করলে 1,40,000 টাকা, ঠিক আছে, 1,40,000 টাকা আমরা এটা লিখলাম। এখন কথা হচ্ছে, তো প্রারম্ভিক মূলধন তো 1,40,000 টাকা না, কারণ মূলধন বের করতে হলে সম্পদ থেকে দায়টা বাদ দিতে হয়, তাই না। তাহলে সম্পদ থেকে তুমি যখন দায় বাদ দিবা, যে আমরা তো অবশ্যই জানি যে সম্পদ, এখান থেকে তুমি যখন দায় বাদ দিবা তাহলে কি পাবা, অবশ্যই সেটা মূলধন পাবা। তো সেটাই আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, এখানে বাদ এই কথাটা লিখব যে বাদ প্রারম্ভিক দায়, প্রারম্ভিক দায়। তো প্রারম্ভিক দায় কি আছে, এই যে দেখো প্রারম্ভিক দায় যে 15,000 টাকা ঋণ নিয়ে আসছিল না, এটা হচ্ছে প্রারম্ভিক দায়। এই যে 15,000 টাকা ঋণ নিয়ে আসছে, এই ঋণটা হচ্ছে প্রারম্ভিক দায়। তাহলে আমরা এখানে লিখব ঋণ, তাহলে এখানে বাদ দেব 15,000, ঠিক আছে। তাহলে বাদ দিলাম। তুমি চাইলে এই মাইনাস ফিগারে এই নামটাও লিখতে পারো, ঠিক আছে। যেহেতু বাদ কথাটা লিখছো তাহলে ব্র্যাকেটটা দেওয়ার দরকার নাই, আবার দিলেও কোনো সমস্যা হবে না।
তাহলে 1,40,000 থেকে 15,000 বাদ দিলে 1,25,000। ঠিক আছে, দেন হিসাব ক্লোজ। তাহলে এখানে লেখা যায় যে প্রারম্ভিক মূলধন। ঠিক আছে, তো এই হচ্ছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করার নিয়ম আর কি। ঠিক আছে, এখন আমরা খ নম্বর প্রশ্নটা দেখি। তো খ নম্বর প্রশ্ন দেখো কি বলতেছে যে লেনদেনগুলো জাবেদা দাখিলা তো, কিন্তু ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই। লেনদেনে জাবেদা দিব কিন্তু কোনো ব্যাখ্যা দিব না। তো লেনদেন হচ্ছে, দেখো এখানে কয়টা লেনদেন আছে, 1 তারিখে একটা আছে, 5, 7, 16, 20, 21, তাহলে এখানে হবে 3, 2, 6টা, মোট 6টা লেনদেনের জাবেদা দিতে হবে। তো জাবেদার জন্যে আমার একটা ঘর তোমাকে অবশ্যই টানতে হবে। তো স্ক্রিনে দেখো যে ঘর কিন্তু আমরা অলরেডি টেনে ফেলেছি। তো ঘর যে টেনেছি, তো ঘরের কিন্তু একটা কথা আমি এখানে বলে দিই, সেটা হচ্ছে তোমরা হয়তো বা জেনে থাকবা যে জাবেদা নৈবেতিক এরকম আসে যে জাবেদার ঘর মোট কয়টা। জাবেদার ঘর মোট হচ্ছে 5টা, মানে এই যে এখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা। তো জাবেদার যে ঘর যে 5টা, এখন আমাদের ফর্মুলাগুলো তো লেখা হয় নাই, সেটা কি কি, যে এখানে লিখতে হয় ক্রেডিট, এখানে লিখতে হয় ডেবিট, এখানে লিখতে হয় খতিয়ান পৃষ্ঠা। অনেকে আবার কিছু কিছু ইউটিউবারকে আমি দেখেছি, বা আমি নেগলেক্ট করতেছি না, বা কিছু কিছু মানুষ দেখেছি যে এখানে বলে যে খাতার পৃষ্ঠা, কিন্তু আসলে এটা খাতার পৃষ্ঠা না, এটা হচ্ছে খতিয়ান পৃষ্ঠা। এখানে লিখতে হবে হিসাব শিরোনাম, যেহেতু ব্যাখ্যা বলেনি তো আমার এখানে ও ব্যাখ্যা এ কথাটা লিখবো না, আর এখানে লিখবো হচ্ছে তারিখ। ওকে, তাহলে তারিখ, শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, এই হচ্ছে 5টা ঘর। তো 5টা ঘর তো লিখলাম, এখন জাবেদাগুলো দেখি আর আমরা এখানে ঘরে আঁকাবো। এখন জানুয়ারি 1 তারিখে কী বলতেছে দেখো, যে 1 জানুয়ারি 2018 তারিখে তিনি নগদ 1 লাখ টাকা, 25,000 টাকা মূল্যের আসবাবপত্র, 15,000 টাকা ঋণ নিয়ে একটি সেবা ফার্ম শুরু করলেন। তাহলে এটা প্রারম্ভিক জাবেদা কী হবে সেটা লেখার জন্যে তোমাকে অবশ্যই এই ঘরে তারিখের ঘরে তারিখ সালটা লিখতে হবে। যেহেতু 2000 এখানে কত 18 আছে, তাহলে আমি এখানে কত 18 দিব, 2018 সাল। তারপর এখানে লিখব জানু 1, আসলে এটা সংক্ষিপ্ত নাম জানুয়ারি। ঠিক আছে, জানু লিখতে হয় আর কি সংক্ষেপে। তো প্রথমে কি আছে এখানে দেখো, প্রথমে আছে হচ্ছে নগদ, তাহলে এখানে আমরা লিখব নগদান হিসাব। এখন নগদান হিসাবে কিন্তু আমরা প্রারম্ভিক মূলধনে দেখেছি যে 2টা আছে, একটা হচ্ছে নগদ টাকা আছে, একটা ঋণ আছে, তাহলে 2টা যোগ হয়ে যাবে। তাহলে নগদান হিসাবে কত হবে, 1,15,000 টাকা হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে নগদ টাকা 2টা আছে। তারপর এখানে লিখব আসবাবপত্র হিসাব। আসবাবপত্র হিসাব কত আছে, 25,000 টাকা আসবাবপত্র আছে, তাহলে লিখলাম 25,000। ঠিক আছে, এরপরে দেখো ঋণ নামে একটা দায় আছে, এই দায়টাকে অবশ্যই লিখতে হবে, দায় যেহেতু ক্রেডিট, তাহলে এখানে লিখব ঋণ হিসাব কত, ক্রেডিট সাইডে লিখতে হবে যেহেতু দায় ওটা 15,000 টাকা। এখন কথা হচ্ছে এটা 15,000 টাকা লিখলাম, আর তো কোনো ক্রেডিট ফাংশন নাই, আছে সেটা হচ্ছে মূলধন। তাহলে মূলধন কোনটা হবে, মূলধন হবে হচ্ছে টোটাল কতখানি মূলধন আছে সেটাই মূলধন হিসাব। তো এখানে আছে 1,15,000 আর 25, তাহলে 15 আর 25 মিলে কত 40,000, তাহলে 1,40,000 হচ্ছে। তাহলে 1,40,000 টাকা থেকে 15,000 টাকা বাদ দিলে হয় 1,25,000 টাকা, তাহলে এখানে লিখব 1,25,000। ঠিক আছে, 1,25,000 টাকা এটা টোটাল মূলধন। তাহলে ডেবিট আর ক্রেডিট সাইড দুইটা সমান হতে হবে টাকার পরিমাণ, না হলে কিন্তু জাবেদা হবে না। তাহলে 1 তারিখ গেল, আমরা এখন 7 তারিখ এটা লক্ষ্য করি, জাস্ট এ মিনিট। এই যে 7 তারিখ না 5 তারিখ আছে, 5 তারিখে কী বলছে, ধারে সেবা প্রদান 25,000 টাকা আছে। কত, ধারে সেবা প্রদান 25,000 টাকা, তাহলে এটা জাবেদা কী হবে, তুমি সেবা প্রদান করেছো কিন্তু সেটা ধারে, টাকা এখনও পাও নাই, যেহেতু সেবা একটা আয়, তাহলে সেবা আয় হিসাব ক্রেডিট। তাহলে বিপরীতে কি হলো, তুমি যেহেতু ধারে রেট সেবা করছো, সেটা কি কারণে
এখন তো টাকা পাও নাই, তুমি প্রাপ্য হিসাব সৃষ্টি হয়েছে, তাহলে তুমি এখনও সম্পদ তুমি এখনও পাবা, তাহলে সেটা কী হবে, প্রাপ্য হিসাব ডেবিট হবে। আর যেহেতু এটা আয় হয়েছে, তাহলে সেবা আয় হিসাব ক্রেডিট হবে। তাহলে আমরা এভাবে একটা ঘর টেনে দিলাম, জানুয়ারি 5 তারিখ। তাহলে এখানে লিখব প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব, টাকার পরিমাণটা কত আছে সেটা দেখি। টাকার পরিমাণ আছে 25,000 টাকা। 25,000 টাকা। আর যেহেতু সেবা প্রদান করা হয়েছে, তাহলে সেবা আয় হিসাব, সেবা আয় হিসাব 25,000 টাকা। দেন এটা ক্লোজ করে দিতে হবে এভাবে। তারপরে দেখো 7 তারিখে ধারে সাপ্লাইজ ক্রয় 1,000 টাকা। যেহেতু সাপ্লাইজ একটা সম্পদ, তাহলে সেটা ধারে ক্রয় করছো, মানে বাকিতে ক্রয় করছো, মানে দায় সৃষ্টি হয়েছে এখানে। তাহলে সাপ্লাইজ হিসাব ডেবিট, প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে যাবে দ্বারা দেখো লেনদেনটা ধারে সাপ্লাইজ করে 1,000 টাকা। তাহলে আমরা এখানে লিখব জানুয়ারি 7 সাপ্লাইজ হিসাব। আর এখানে লিখব প্রদেয় বা পাওনাদার, যেটা তোমার ইচ্ছা হয় সেটা লিখতে পারো। তাহলে টাকার পরিমাণ যদি 1,000 টাকা আছে, 1,000, ঠিক আছে। তাহলে 7 তারিখের লেনদেনটাও আমাদের কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো 16 তারিখে একটা লেনদেন আছে, সেটা কি ভাড়া প্রদান 4,000 টাকা। তো ভাড়া নামক হিসাবটা একটা খরচ হিসাব, তাহলে খরচ এখানে বৃদ্ধি পাইছে, তাহলে খরচ বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে ভাড়া হিসাব ডেবিট। আর যেহেতু এটা নগদে ঘটেছে, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এটা আমরা 16 তারিখে লিখতে পারি যে ভাড়া হিসাব, ভাড়া হিসাব নগদান হিসাব, ইনার কলামে নগদান হিসাব। টাকার পরিমাণটা হচ্ছে 4,000 টাকা দেওয়া আছে, 4,000 টাকা দেওয়া আছে, এই যে। তারপরে 20 তারিখে পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হলো। তো পুরাতন তোমার আসবাবপত্র ছিল, সেটা বিক্রি করে দিয়েছো, তার বিনিময়ে তুমি 6,500 টাকা পাইছো। তাহলে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। কারণ এখানে বিক্রয় কথাটা হবে না, কারণ এখানে তুমি সম্পদ বিক্রি করছো, তাহলে সম্পদ কমে গেছে আর একটা সম্পদ বৃদ্ধি পাইছে, এটাই। অনেকে আবার ভুল করে লিখতে পারে বিক্রয়, কিন্তু বিক্রয় এখানে হবে না। তাহলে 20 তারিখের লেনদেন এখানে লিখতে হবে নগদান, নগদান হিসাব। আর এখানে লিখতে হবে আসবাবপত্র হিসাব। টাকার পরিমাণটা কত দেখলাম আমরা, টাকার পরিমাণটা 6,500 টাকা আছে। তাহলে এখানে লিখব 6,500, এখানেও লিখব 6,500, ঠিক আছে, এই যে। আচ্ছা, তারপরে কি আছে এখানে দেখো 31 তারিখে ঋণ পরিশোধ 8,000 টাকা। তুমি 8,000 টাকা দিয়ে ঋণ পরিশোধ করেছো, তার মানে তুমি একটা ঋণ ছিল, ওই ঋণটা পরিশোধ করেছো। প্রথম যে ঋণ নিয়ে আসছিল সেটাই। তো ঋণ হিসাব ডেবিট হবে, কারণ ঋণ একটা দায়, তো দায়টা পরিশোধ করলে সেটা ডেবিট হয়ে যায়, মানে কমে গেলে ডেবিট। তাহলে ঋণ হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, যেহেতু নগদে সেটা পরিশোধ করছো। তাহলে তারিখ লাস্টে 31, ঋণ হিসাব। আর এখানে কি হবে, নগদান হিসাব। টাকার পরিমাণ কত দেখলাম, 8,000 টাকা দেখলাম, 8,000 টাকা, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার জাবেদা দাখিলা, ঠিক আছে। ওকে, আশা করি তুমি এই জাবেদাটা বুঝতে পেরেছো। তারপর যদি তোমাদের কোনো কোশ্চিন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমরা রিপ্লাই দেওয়ার অবশ্যই রিপ্লাই দিয়ে দিব, ঠিক আছে। আমরা এখন এই যে গ নম্বর প্রশ্ন টেবুলার অ্যানালাইসিসটা দেখি এখন। ওকে, তো আমরা টেবুলার অ্যানালাইসিসের জন্য ঘরটাও রেডি করে ফেলেছি, জাস্ট আমরা এখন ফর্মুলাগুলো বসাবো। কিন্তু টেবুলার অ্যানালাইসিস তোমার ম্যাথটা করার সময় দুইটা জিনিস অবশ্যই ফলো করবা। প্রথমত কয়টা ঘর হবে, সম্পদের কয়টা ঘর হবে, দায় মালিকানা সত্ত্বের কয়টা ঘর হবে, এটা একটু দেখে নেবা। সেটা ডিপেন্ড করবে কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী, মানে কোশ্চেনে তোমার কয়টা সম্পদ আছে, কোনটা দায় আছে, কয়টা মালিকানা সত্ত্ব আছে, এটার উপর ডিপেন্ড করে। তো প্রথমত আমরা এখানে দেখি, এখানে নগদ নামে একটা সম্পদ আছে, আসবাবপত্র নামে একটা সম্পদ আছে, তাহলে দুইটা সম্পদ পাইলাম আমরা। কয়টা পেলাম, দুইটা সম্পদ। তারপরে দেখি ধারে সেবা প্রদান, এখানে কোনো সম্পদ নাই। ও হ্যাঁ আছে, এখানেও একটা সম্পদ আছে, সেটা কি প্রাপ্য হিসাব, তাহলে তিনটা সম্পদ পাইলাম।
ধারে সাপ্লাইজ ক্রয়, তাহলে 4টা সম্পদ, কারণ সাপ্লাইজ একটা সম্পদ। তারপরে দেখো এখানে কোনো সম্পদ, আসবাবপত্র তো দিয়েছি, ঋণ পরিশোধ, এখানে নগদ আছে, এখানে একটা সম্পদ আছে, ভাড়া প্রদান, এখানে একটা সম্পদ আছে। তাহলে আমরা ওভারঅল দেখতে গেলে 4টা সম্পদ আছে, নগদ আছে, আসবাবপত্র আছে, প্রাপ্য হিসাব আছে, সাপ্লাইজ আছে। তাহলে সম্পদের ঘরে আমরা কয়টা ঘর দিব? 4টা। এই যে দেখো, সম্পদ, নগদ, আসবাবপত্র, সাপ্লাইজ, প্রাপ্য হিসাব। ঠিক আছে, তাহলে তারিখ এখানে দিলাম, সম্পদ দেখলাম, সম্পদের নিচে 4টা সম্পদের নাম লিখলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো বিষয়টা। তারপরে ইকুয়াল চিহ্ন, তাহলে সম্পদ ইকুয়াল দায় প্লাস মালিকানা সত্ত্ব, যেটা আমরা হিসাব সমীকরণ বলি, যেটাকে অ্যাকাউন্টিং গোল্ডেন রুলস বলা হয়। তো দায় মালিকানা সত্ত্বে দেখো এখানে একটা দাগ চলে আসে, দাগটা অবশ্যই দিবা না কিন্তু, আমার একটু এক্সট্রা চলে গেছে। তো দায়ের দিক দিয়ে প্রদেয় হিসাব আছে। এখন দেখি প্রদেয় হিসাব আসলে আমাদের প্রশ্নে আছে কি না। এই যে ঋণ আছে না, এই ঋণটা হচ্ছে প্রদেয় হিসাব। ঠিক আছে, প্রথমে যেহেতু ঋণ আছে, ঋণটা হচ্ছে প্রদেয় হিসাব। তারপর ঋণ, আলাদা একটা ঋণ আছে। আবার এই যে ধারে যে সাপ্লাইজ ক্রয় করলাম, এই ধারে সাপ্লাইজ ক্রয়ের কারণে একটা দায় সৃষ্টি হয়েছে, এই দায়টাই হচ্ছে প্রদেয় হিসাব। আর ঋণের জন্য আলাদা একটা প্রদেয় বা দায়। তারপরে মূলধন, মূলধনের ভিতরে 4টা অংশ আছে, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। ঠিক আছে, তো উত্তোলন আর ব্যয় থাকলে তো মাইনাস হয়ে যাবে, আর আয় আর মালিকানা মূলধন থাকলে দুটো যোগ হবে। ঠিক আছে, তোমরা চাইলে কিন্তু এটা সংক্ষেপে এভাবে আমি আইডেন্টিফাই করে বলা যায় যে সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি, তাই না? এটা হচ্ছে মালিকানা সত্ত্বর ভিতর আছে। তো আমরা এখন বেশি কথা না বলে অঙ্কের দিকে চলে যাই, ভিডিওটা অনেক বেশি হয়ে যাচ্ছে লম্বা। আচ্ছা, তো প্রথমে দেখো জানুয়ারি 1 তারিখ, আমরা এখানে জানুয়ারি 1 তারিখ হিসাবে করব। আসলে একটু ভিডিওটা কম্প্রোমাইজ করতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তো এখানে আমরা কি করব, জানুয়ারি 1 তারিখ এখানে লিখব 2018, লিখলাম, তারিখটা লিখলাম, সরি তারিখ না, সালটা লিখলাম, তারপরে জানুয়ারি, তাহলে জানু 1, ওকে, জানু। আচ্ছা, তো জানুয়ারি 2018 তারিখে নগদ 1 লাখ টাকা আছে, 25,000 টাকা আসবাবপত্র, 15,000 টাকা ঋণ, তাই না? এই 3টা জিনিস আছে। তো আমরা 3টা জিনিসই একসাথে লিখে ফেলবো। তো নগদের ঘরে কত হবে? নগদের ঘর হবে 1,15,000 টাকা, কারণ 1 লাখ টাকা নগদ আর 15,000 টাকা ঋণ, তাহলে দুইটা মিলে নগদ আসতেছে। তাহলে এখানে লিখব 1,15,000। আর হ্যাঁ, আরেকটা বিষয়, যেহেতু তুমি পূর্বে একটা জাবেদা করে ফেলেছো, একটা লেনদেনে জাবেদা করছিল না, এই যে এরকম একটা জাবেদা, তো এই যে জাবেদাটা করেছো, এই জাবেদা দেখে দেখে হুবহু তুমি কিন্তু টেবুলার অ্যানালিসিস করতে পারবা খুব সহজেই। তুমি চাইলে এটা দিয়েও করতে পারো, আবার এটা না দেখেও করতে পারো। তো যেহেতু পরীক্ষাতে কম সময় থাকবে, তো জাবেদা দেখে করাটাই বেটার হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো নগদের কত আছে 1,15,000, আসবাবপত্রের ঘরে আছে 25,000 টাকা, তাহলে আসবাবপত্রের ঘরে 25,000 টাকা লিখে ফেলি, 25,000 টাকা আসবাবপত্র। সাপ্লাইজ আছে, এখানে সাপ্লাইজ নাই, প্রাপ্য হিসাবে হবে না, সমান সমান চিহ্ন, প্রদেয় হিসাব এখানে নাই, ঋণ আছে, এই যে ঋণ 15,000 টাকা আছে, তাহলে ঋণ লিখব 15,000 টাকা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সম্পদ, তাহলে এটা সমান সমান এখানে লিখতে হবে, এখানে 1,40,000 হচ্ছে, এখানে 15,000 টাকা হচ্ছে, তাহলে বাকি আর কত আছে, তাহলে সেটা মূলধনের ঘরে বসে যাবে, তাহলে 1,25,000 টাকা। অবশ্যই কিন্তু সমান হতে হবে, এই পাশ আর এই পাশ, মানে বাম আর ডান পাশ অবশ্যই সমান না হলে তুমি টেবুলার অ্যানালাইসিস মিলাইতে পারবা না, বা হিসাব সমীকরণ মিলাইতে পারবা না। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তাহলে আমাদের 1 তারিখ একটা কমপ্লিট, তাহলে এই সুন্দর করে একটা টান দিয়ে দিবা স্কেল দিয়ে। ঠিক আছে, টান দিয়ে দিলাম আমরা। তাহলে মন্তব্যের ঘরে এখানে কিছু হবে না, দরকার নাই। তারপরে জানুয়ারি 5 তারিখ, তাহলে জানুয়ারি 5 তারিখে আমরা দেখি কি লেনদেন আছে আসলে। এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে জানুয়ারি 5 তারিখে ধারে সেবা প্রদান 25,000 টাকা, তাহলে এটা জাবেদা কি আছে, এটা দেখো, প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট, 25,000 25,000, তাহলে আমাদের প্রাপ্য হিসাব সৃষ্টি হয়েছে, তাহলে প্রাপ্য হিসাবে হবে 25,000, লিখলাম 25,000 টাকা লিখলাম। তারপরে কি হবে, এখানে সমান সমান একটা চিহ্ন দিব, যেহেতু এটা সেবা আয় হয়েছে, যেহেতু ধারে সেবা প্রদান, তার জন্য প্রাপ্য হিসাব 25,000 টাকা,
আর এই যে মূলধনের ঘরে হবে 25,000 টাকা। এখানে কিন্তু মাইনাস হবে না, কারণ এখানেও যোগ আছে এখানেও যোগ আছে, তাহলে সমান সমান হয়ে গেল টাকাটা। আশা করি এইভাবে বুঝতে পারছো। দেন আবার দাগ টানবা। অনেকে আবার বলতে পারে যে সম্পদের এই পাশে কিন্তু একটা উৎবৃত্তের ঘর আছে, ওইটা দাগ টানার কোনো প্রয়োজনই নাই, ঠিক আছে। আর হ্যাঁ, এখানে সেবা আয় এখানে লিখবা, সেবা আয় মন্তব্যের ঘরে এটা লিখবা। আচ্ছা, তারপরে দেখো 7 তারিখ, ধারে সাপ্লাইজ ক্রয় কী আছে, ধারে সাপ্লাইজ ক্রয় 1000 টাকা আছে। তাহলে আমরা জাবেদারা কী ছিল, সাপ্লাইজ হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, দায় সৃষ্টি হয়েছে। আচ্ছা, তাহলে 7 তারিখের লেনদেন নগদের ঘরে আছে না আসবাবপত্র এর সাপ্লাইজের আছে, তাহলে সাপ্লাইজ হচ্ছে 1000 ইকুয়াল এই যে প্রদেয় ঘরের হবে 1000, দুইটাই যোগ, এটাও যোগ অবস্থা আছে এটাও যোগ অবস্থা আছে, তাহলে দুইটা পাশে সমান হলো, ঠিক আছে। ওকে, তাহলে 7 তারিখ শেষ। তারপরে হচ্ছে কত তারিখ আছে, 16 তারিখ আছে। এই যে 16 তারিখ, ভাড়া প্রদান 4000 টাকা। কি প্রদান, ভাড়া প্রদান, তাহলে ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদে টাকা চলে গেল, তাহলে এখানে লিখবো ভাড়া প্রদানে কত, 4000 টাকা। 4000 টাকা তো লিখলা, কিন্তু সেটা যেহেতু নগদের টাকা চলে গেছে, তাহলে এখানে মাইনাস ফিগার হবে, এই চিহ্নটা বসাবা, ঠিক আছে। নগদ থেকে টাকা চলে গেছে, ইকুয়াল এ পাশে আবার আসো, মূলধনে ঘরে চলে যাবে, কারণ মূলধনের ভিতরে যে ই আছে না, ই এর ভিতরে এটা ভাড়াটা আছে মানে খরচ, তাহলে এখানে 4000 টাকা, এটাও মাইনাস ফিগার হবে, কারণ যে ই থেকে মাইনাস করতে হবে, তাহলে মাইনাস করলাম। তাহলে এ পাশেও মাইনাস ফিগার এ পাশেও মাইনাস ফিগার। আশা করি দুটা বিষয় বুঝতে পারছো। দেন এখানে ভাড়া লিখে দিলা, হয়ে গেল। আসলে কথাটি বেশি বলতে হচ্ছে, কারণ অঙ্কের বিষয় তো, কারণ কেউ হয়তো বা একটু অন্য মাইন্ডে নিও না যে বেশি বক বক করতেছে নাকি স্যার আর কি, ঠিক আছে। তারপরে দেখো কত তারিখ আছে, 20 তারিখ, পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হলো 6500 টাকা। জাবেদারা কী ছিল, নগদান হিসাব ডেবিট ছিল, আসবাবপত্র হিসাব ক্রেডিট ছিল, তাই না। এই যে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট, তাহলে এটাই কথাটা লিখতে হবে। তাহলে লিখে ফেলি আমরা, তারিখ কত, 20 তারিখ। তাহলে নগদের ঘরে টাকাটা আসতেছে, তাহলে নগদের ঘরে যেহেতু টাকাটা আসলো, তাহলে আমরা কি করব এখন, 6500 টাকা এখানে লিখব, 6500 টাকা লিখলাম, ইকুয়াল যেহেতু আসবাবপত্র ঘরে হবে, তাহলে আসবাবপত্রটা কমে গেছে, তাহলে আসবাবপত্রের ঘরে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে তো নাই, তাহলে এটাও ফাঁকা এটাও ফাঁকা, এখানে জিরো আসবে এখানেও জিরো আসবে, ঠিক আছে। তাহলে এটাও গেল। তারপরে আমাদের আর একটা আছে, সেটা হচ্ছে 31 তারিখ। তো 31 তারিখে জাবেদারা কি আছে, জাবেদারা লেনদেনটা দেখি, ঋণ পরিশোধ 8000 টাকা। এই যে ঋণ পরিশোধ 8000 টাকা, তাহলে ঋণটা পরিশোধ করে দিই। তাহলে ঋণটা পরিশোধ করলে তোমার কি হবে, ঋণ হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে। তাহলে নগদের ঘরে 8000 টাকা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 8000 টাকা। আর যেহেতু এটা ঋণ, তাহলে এই যে এ টাকাটা আবার মাইনাস হয়ে যাবে, এখান থেকেও কমে যাবে, তাহলে উভয় পাশে কি হলো, টাকাটা কমে গেল আর কি, ঠিক আছে। এখন আমাদের দেখতে হবে যে এই পাশ আর এই পাশ আসলে সমান হলো কি না, যদি হয়ে থাকে তোমার অঙ্কটা সঠিক হয়েছে। আচ্ছা, তো এখন সুন্দর করে আরেকবার টান দিয়ে দিলাম এভাবে। এখন একটা সুন্দর একটা কথা বলি, সেটা হচ্ছে সম্পদের যে টাকাটা আছে এটা যোগ বিয়োগ করে নিচে নামাবা, দায়ের আর মালিকানার সাথে যোগ বিয়োগ করে নিচে নামাবা। তো আমরা সেটাই নামাই ফেলি। তো প্রাপ্য হিসাব দেখো 25,000 টাকায় আছে, 25,000 টাকা। সাপ্লাইজ আছে 1000 টাকা, 1000 টাকা বসে গেল। 25,000 টাকা যোগ অবস্থায় আছে, 6500 টাকা মাইনাস অবস্থায় আছে। এখন কি করতে হবে, ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। তো আমি এখানে নিজে ক্যালকুলেটর নিয়ে আসি। তো এটা হচ্ছে ক্যালকুলেটর, সেটা কি 25,000 টাকা এখানে লিখলাম, মাইনাস 6500, সরি একটু একটা শূন্য বেশি হয়ে গেছে, 6500 কত হলো, 18,500 টাকা। তাহলে এখানে হবে 18,500 টাকা, ঠিক আছে। তুমি চাইলে এখানেও যোগ করে নামাই দিতে পারো, সুবিধা হবে তোমার। তারপরে দেখো 1,15,000 টাকা যোগ অবস্থায় আছে, আরেকটা যোগ অবস্থায় আছে 6,500, আর মাইনাস অবস্থায় আছে 4,000 আর 8,000, তাহলে 8 আর 4 12,000,
আর 1,15,000 আর 6 কত? 1,21,500। তাহলে 1,21,500 মাইনাস 12,000, তাহলে 12,000 দেখো কত হলো? 1,09,500 টাকা। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখব 1,09,500 টাকা। তাহলে আমাদের সম্পদের কিন্তু বসে গেছে সব টাকা, এখানে ইকুয়াল দিব। তারপরে দেখো প্রদেয় হিসাব 1,000 টাকা, এটা বসে যাবে। 15,000 থেকে 8,000 বাদ, তাহলে কত হয়? 7,000 টাকা। তাহলে এখানে 7,000 টাকা লিখলাম। তারপর দেখো মূলধন আছে 1,25,000 টাকা। তারপরে এখানে কত আছে? 1,25,000 আর 25,000, 1,50,000 টাকা। তাহলে 1,50,000 থেকে তুমি যখন 4,000 বাদ দিবা তো কত পাবা? 1,46,000 টাকা পাবা। তাহলে 1,46,000 টাকা এখানে লিখে দিলা। তাহলে তোমার ডান পাশ আর বাম পাশ উভয় টাকা কিন্তু বসে গেছে। এখন যোগ করে 2 পাশ টাকাটা হলো কিনা এখন দেখতে হবে। তো এখন কি করবা? এই যে 4টা ফাংশনের সম্পদ আছে 4টা যোগ করবা। তাহলে আমরা এখন যোগ করি। তাহলে 1,09,500 এখানে তুলে রাখছি। 18,500 যোগ 1,000 যোগ 25,000, তাহলে 1,54,000 টাকা। তাহলে আমাদের এই পাশে হলো কত? 1,54,000 টাকা। ঠিক আছে, আশা করি আরেকটা শূন্য বসবে। হ্যাঁ, আরেকটা বিষয়, এখানে কিন্তু এই যে দাগগুলো বসে গেছে না, এই দাগগুলো তো দেওয়ার দরকার নাই, কিন্তু আমি আসলে ভাবছিলাম যে একটু জায়গা লাগবে বলে আমি দাগটা বেশি পড়ে গেছে। তো এ পাশে হচ্ছে 1,54,000 টাকা সমান সমান চিহ্ন বসে গেছে। এখানে দেখো 1,46,000 যোগ 7,000 আর 8,000, তাহলে দেখো 1,54,000 টাকা বসে গেছে এখানে। 1,54,000। তাহলে তোমার সম্পদ আর দায় প্লাস মালিকানা সত্ত্ব উভয় পাশে কিন্তু সমান হয়ে গেছে। তাহলে তোমার অঙ্কটা সঠিক হয়েছে। তো আশা করি তুমি এই যে অঙ্কটা দেখলা, এই অঙ্কটা তুমি স্ক্রিনশট দিয়ে রেখে নিতে, দিয়ে তুমি নিজে নিজে চেষ্টা করো যে আসলে তোমার হচ্ছে কি না। এই যে অঙ্কটা তুমি চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ঠিক আছে, আমি একটু স্ক্রিনে তুলি। হ্যাঁ, তোমার স্ক্রিনে এই অঙ্কটা নিজে নিজে বাসায় প্র্যাকটিস করো, তাহলে তোমার কাছে সন্দেহটা বা কনফিউজ থাকলে সেটা দূর হয়ে যাবে। এখানে 3টা এক লাগারে দিয়েছি আমি, জাবেদা প্লাস টেবুলার অ্যানালিসিস। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ক্লাসটি। তোমার যদি কোনো কনফিউজ থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই বলতে পারো। আর আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ সব কিছুর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে, চাইলে জয়েন হয়ে আমাদেরকে সাপোর্ট দিতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।